স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ব্যবসায়ী রাজনীতিবিদদের গ্যাস সংকটের দায় দিলেন জ্বালানি উপদেষ্টা, পাল্টা প্রতিক্রিয়া। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় বিদেশিদের মেনে নেবে না ফিলিস্তিনিরা, জানালো হামাস। এবারে বিস্তারিত। দেশে তীব্র গ্যাস সংকটের জন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দুর্নীতি দায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিদেশে টাকা পাচারের মানসিকতা থেকে বের হয়ে ব্যবসায়ীদের এলপিজির দাম কমানোর আহ্বান জানান তিনি। এদিকে জ্বালানি উপদেষ্টার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। কথায় কথায় আমরা শুনি আমরা সবচাইতে খারাপ লোক, আমরা বিদেশে টাকা পাচার করি, আমরা মুনাফা করি, আমরা লুটেরা। জ্বালানি উপদেষ্টার বক্তব্যের জবাবে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমাতে হলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এভরি আদার এলপিজি কোম্পানি ইজ ডাইং। তো উনি 1000 টাকার যে কথা বলেছেন এবং টাকা পাচার করে বিদেশ নিয়ে যাওয়ার এই সমস্ত আলোচনা আমার মনে হয় দিস ইজ ভেরি আনফরচুনেট। কারো কাছে গেলেই যেন তুচ্ছ তাচ্ছল্য। এই যদি ব্যবসায়ীদের জায়গা হয় তাহলে ব্যবসা কে করবে? শনিবার রাজধানীর এক হোটেলে এলপিজি বিষয়ক নীতি নিয়ে এক আয়োজনে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। নিয়ে আমরা একটু মুক্ত সেশনে যাব। এর আগে জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস সংকটে এলপিজি ভালো বিকল্প হতে পারে। পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত না করেই চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র করা, গ্যাস খাতে অসংখ্য অবৈধ সংযোগ দেওয়ার মতো অপকর্ম করেছেন রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে সরকারকে উচ্চ মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে হচ্ছে। এলপিজির দামটা কমানোটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের 80% বাসাবাড়ি এলপিজি নির্ভর উল্লেখ করে বক্তারা বলেন, গভীর সমুদ্র বন্দর, বে টার্মিনাল চালু এবং সরকার কমিউনিটি বেসড নীতি করতে পারলে এলপিজির দাম কিছুটা সাশ্রয়ী হবে। অনুষ্ঠানের গভীর একটি সমুদ্র বন্দর আমাদের গভীর থাকতো, একটা টার্মিনাল থাকতো, তাহলে বড় বড় ভেসেল সেখানে আসতো, আপনারা খুব সহজে কিন্তু ওখানে অনেক দাম প্রথম ধাপে কমে যেতে পারত। ইনফ্রাস্ট্রাকচারে যে সীমাবদ্ধতা আছে সেখানে যদি আমরা ইনভেস্ট করতে পারি, সেখানে যদি উন্নতি হয়, নিঃসন্দেহে এটি আমাদের এই সেক্টরের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে। চড়া মূল্যের এলএনজি আমদানিতে না গিয়ে এলপিজি সহজলভ্য করতে সরকারকে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বক্তারা। এবং ভবিষ্যতে আমি বিশ্বাস করব আমাদের যে দেশের সরকারের যে পলিসি, সেই পলিসির মাধ্যমে আমরা এদেশে এলপিজির সরবরাহ যেন বাড়াতে পারি। পেট্রোবাংলার তথ্য মতে দেশে 4000 ঘনফুট এলপিজির চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র 2500 ঘনফুট। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এছাড়া ফেব্রুয়ারিতেই একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের শাসন বাস্তবায়নে ক্ষমতা প্রয়োগে জোর দেন সিইসি। জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে চলছে প্রস্তুতি পর্ব। মাঠ প্রশাসন, নির্বাচন কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তোড়জোড় বেশি। তারই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের নিয়ে শনিবার বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে আয়োজিত কর্মশালায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। আমি আশা করব আজকের কর্মশালাটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন কর্মকর্তারা। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করতে হবে। আইন মেনে চলবে, কিছু সংখ্যক মানুষ আইন মেনে চলবে না, তাদের জন্য আমরা আইন প্রয়োগের চেষ্টা করে থাকবো। কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো যেরকম পার্টিসিপেশন দরকার, সেই লেভেলের পার্টিসিপেশন আমরা পাচ্ছি না, যেটা আমাদেরকে বিব্রত করছে, আমাদেরকে বেদনা দূর করছে। এই মুহূর্তে দেশে
সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। যদি এই নির্বাচনে কেউ গাফিলতি করেন, নিজের সাথে তো বেইমানি করলেনই, জাতির সাথে বেইমানি করলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের সাথে বেইমানি করলেন, যারা আত্মত্যাগ করেছে তাদের সাথে বেইমানি করেছেন। শুধু বেইমানি নয়, মুনাফিকি। মনে রাখবেন, ইমানদার, বেইমান, মুনাফেকের স্তর সর্বনিম্ন। এই মুনাফিকি করা যাবে না। ভালো নির্বাচন আয়োজনে কমিশনের কঠোর অবস্থানের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দ্য চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার। সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। আমরা চাইব রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবে ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না, এবং ইনশাল্লাহ আপনাদের পিছনে আমরা আছি। দিনব্যাপী কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট 70 জন কর্মকর্তা অংশ নেন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ অন্যদের ফিলিস্তিনের কারাগারে নির্যাতন করা হয়েছে। দেশে ফিরে বিকেলে রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহীদুল আলম এমন তথ্য জানান। সেখানে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন। শহীদুল আলম বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর তাদের উপর অনেক নির্যাতন করা হয়, তবে মানসিকভাবে নির্যাতনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। সংবাদ সম্মেলনে আবারও ফিলিস্তিনে যাওয়ার আশা ব্যক্ত করেন শহীদুল আলম। রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দুপুরে এ সময় সমাবেশ স্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার্বিক বিষয়ে জরুরি সভা ডাকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে শিক্ষা ও সাহিত্যাঙ্গনে নেমেছে বিষাদের ছায়া। সাহিত্য ও শিক্ষাঙ্গনের মানুষদের একা করে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও 21 পদকপ্রাপ্ত সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। হার্ট অ্যাটাকের শিকার হয়ে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে 74 বছর বয়সে তার জীবনাবসান হয়। শনিবার সকালে এই শিক্ষাবিদের মরদেহ আনা হয় প্রিয় ক্যাম্পাসে। অপরাজয় বাংলার সামনে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থীরা। এ সময় তারা আবেগপ্রবণ হয়ে পড়েন। তার যে শিক্ষকতার যে ট্র্যাডিশন, তার যে গবেষণা, তার যে লেখালেখি, তার যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, ছাত্রছাত্রীকে কাছে টানা, এবং বলা হচ্ছে যে স্যার একজন ভালোবাসায় পূর্ণ মানুষ। সবসময় অনেক অমায়িক আচরণ করে, অনেক নম্রতা, ভদ্রতা তার ভেতরে থাকে। তো এটার প্রকৃত উদাহরণ আমাদের এসএমআই স্যার। পরে প্রাবন্ধিক মঞ্জুরুল ইসলামের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিচারণ করেন। স্যারকে হারিয়ে আমরা খুবই শোকাহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মঞ্জুরুল ইসলাম অথবা বাংলাদেশের মতো দেশে সৈয়দ মঞ্জুরুল ইসলামরা খুব কম। শেষ যেদিন দেখা হয়েছে সেদিন রাগ করেছিল। আমি তোমাকে বলেছিলাম ভাই বলতে, তুমি স্যার বলো কেন? তখন আমি বলেছিলাম স্যার তো আপনার সাথে স্যার হিসেবে আপনি একটা প্রতীক হয়ে গেছেন। তার চিন্তা চেতনা আমাদেরকে, বাংলা সাহিত্যকে
বাংলা ভাষাকে আরও অনেক দূর এগিয়ে নেবে। তাকে আমরা তো বাতি ঘর মনে করি, একটা লাইট হাউস, তারকা, সেই বাতি ঘরটি আজকে নিভে গেল। বরেণ্য এই শিক্ষাবিদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন, ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয়। মেহেদি হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা, এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীতে নির্বাচন পদ্ধতি নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কি হবে তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয়নি, তাই সনদেরও ম্যান্ডেট লাগবে। দেশের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে, ভিন্ন মত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে, সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে। যারা পিআরের পক্ষে, এটা তাদের দায়িত্ব হবে তাদের এজেন্ডাতে এনে জনগণের কাছে নিয়ে জনগণের ম্যান্ডেট দিতে হবে। যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে, রাইট? আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই, সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে নিয়ে যাবে, ম্যান্ডেট নিতে হবে। তো ইভেন ঐক্যমত যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে। নির্বাচন ঘনিয়ে আসায় প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে খুলনার পাইকগাছায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, উপদেষ্টাদের কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনার কাজ করছেন। এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে বলেও জানান তিনি। প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন, তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। উপদেষ্টাদের মধ্যে 2-1জনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় কোনো বিদেশি সরকারকে কোনোভাবেই ফিলিস্তিনিরা মেনে নেবে না বলে জানিয়েছে হামাস। এ সময় গাজার অন্তর্বর্তী সরকারের হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নিয়োগের প্রস্তাবও প্রত্যাখ্যান করে সংগঠনটি। এদিকে আজও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা নিজ নিজ শহরে ফিরে যাচ্ছেন। এই অবস্থায় মানবিক সংকট মোকাবেলায় ত্রাণ প্রবেশের জন্য গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজায় পৌঁছানোর জন্য 6,000 ত্রাণবাহী ট্রাক সীমান্তগুলোতে প্রস্তুত আছে বলে জানিয়েছে UNRWA। গাজায় চালানো ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধের জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সোমবার গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে হামাস। এছাড়া রবিবার রাতে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ব্যবসায়ী ও রাজনীতিবিদদের গ্যাস সংকটের দায় দিলেন জ্বালানি উপদেষ্টা, পাল্টা প্রতিক্রিয়া। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় বিদেশিদের মেনে নেবে না ফিলিস্তিনিরা, জানালো হামাস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।